এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। তুমি শিমু? জি আপু, ভিতরে আসুন। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আপু। আসতে কোনো সমস্যা হয়নি তো? একদমই না। শেষ করে ওরা দুজনে ভেতরে ঢুকে পড়ে। এরপরে ছোঁয়ার সাথে পরিচয় করিয়ে দেয় হয় শিমুর সাথে। অল্প সময়ের মধ্যে দুজনের মধ্যে বেশ আলাপচারিতা হয়। কথা শেষে ওদের ফ্রেশ হতে বলে। শিমু রান্নাঘরে চলে যায়। বোনের ফোন কল পেয়ে ইতিমধ্যে শিমু ওদের জন্য রান্নাটাও শেষ করে ফেলেছে। শিমু মেয়েটা খুব চটপটে, দেখলেই বোঝা যায় কথাবার্তায় আর কাজকর্মে সব কিছুতেই পটু। তিনজন মিলে একসাথে খেতে বসে। এর অল্প সময়ের মধ্যে শিমু কয়েক পদের রান্না করেছে। এসব দেখে ওরা দুজনেই অবাক। কষ্ট করে এত রান্না করতে গেলে কেন? তাতে কি হয়েছে আপু? শারমিন আপুর কাছে শুনেছি আপনাদের দুজনের সম্পর্কের কথা। সে হিসেবে আপনিও তো আমার আরেক আপু, আর সাথে বোনকে নিয়ে এসেছেন, সেও তো আমার আরেক আপু। তাই আপন মানুষদের জন্য এটুকু তো করতেই পারি নাকি? পারবো। খাওয়া শেষ করে শিমুর বেশ প্রশংসা করে ওরা দুজন। সত্যি মেয়েটা খুব ভালো রান্না করে। এই ফ্ল্যাট দুটো রুম, একটাতে শিমু থাকে, আরেকটি আপাতত খালি পড়ে আছে। শারমিনের মা বাবা গ্রামের বাড়ি থাকে। ওরা 2 বোন ভাই নেই। মাঝে মাঝে মেয়ের কাছে এসে শিমুর মা বাবা এসে থাকে, যদিও তারা এসে বেশি দিন থাকতে পারে না। আর শারমিনও বরের ছুটি পেলে ঢাকাতে এসে বোনের কাছে থাকে। শিমু আনিশা আর ছোঁয়াকে পাশের রুমে থাকতে দেয়। পুরো ফ্ল্যাটটি খুব সুন্দর করে সাজানো গোছানো। তিনজনে অনেকক্ষণ ধরে কথা বলে। পরে ওদের বিশ্রাম নিতে বলে। শিমু ওর রুমে চলে যায়। মেয়েরা বাড়ি নেই, তাই বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে। এর মধ্যে আকবর মেধা কয়েকবার মেয়ের কাছে কল করেছিল ঠিকভাবে পৌঁছেছে কিনা জানার জন্য। অনিশা বারবার বাবাকে বলছে চিন্তা না করতে। ইতিমধ্যে ওরা ঢাকা পৌঁছে একবার কল করে বাবাকে জানিয়েছিল ঠিকভাবে পৌঁছেছে, কিন্তু মায়ের সাথে কথা হয়নি। তাই আনিশা মায়ের কাছে কল করে শিউলি বেগম মেয়ের সাথে কথা বলে আর ছেলের কথা জানতে চাইলে অনিশা বলে, আমার রাজপুত তো ভালো আছে মা, চিন্তা করো না। সে আর নিজের নিয়ে বেশ আছে, আর কারো চিন্তা না তার মধ্যে নেই। শিউলি বেগম পুরোটা না শুনলেও বেশ বুঝতে পারে কি ঘটেছে এখানে। তার মুখটা নেমে সে মলিন হয়ে যায়। মেয়েটা কত আশা করে গিয়েছে, অথচ সেখানেও থাকতে পারলো না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের মেয়েকে বলতে থাকে, কবে যে ছেলেটার সুবুদ্ধি হবে সেই চিন্তাই করি। আহ মা, এত চিন্তা করো না। ওদের বাসায় নেই তো কি হয়েছে? যেখানে নিয়ে এসেছি সেখানে খুব ভালোই আছি। আর তুমি শারমিনকে এত চেনো? শারমিনকে তো চেনো। ও যেমন ভালো তেমন বোনটাও খুব ভালো আর অনেক মিশুক প্রকৃতি। শিউলি বেগম সবটা শুনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। এরপরে ছোঁয়ার সাথে অনেকক্ষণ কথা বলে ফোন রেখে দেয়। ফোন রাখার আগে বারবার বলে দিয়েছে সাবধানে যেন থাকে। বড় মেয়ের এমন উৎকণ্ঠার প্রেক্ষিতে ছোঁয়াও আশ্বাস দেয় যেন ওদের জন্য চিন্তা না করে। ছোঁয়া শুধুমাত্র ঢাবিতে পরীক্ষা দেবে, অনিশা অন্য কোথাও দিতে বলে স্রেফ না করে দেয়। ওর ইচ্ছে এখানে পড়া, তাই খুব ভালোভাবে প্রিপারেশন নিয়েছে। আর এখানে চান্স না পেলে ওদের ওখানে ভর্তি হওয়ার ইচ্ছা, তবু অন্য কোথাও যাওয়ার একদমই ইচ্ছে নেই। পরদিন ওরা তিনজন মিলে ঢাবিতে যায় আর একদিন পরই অ্যাডমিশন টেস্ট। তাই অনিশা আগে থেকে মাহিনকে কল করে বলে রাখে। এমনিতেই মেয়েটার মন খারাপ, যদিও বুঝতে দেয় না, তবুও অনিশা সবটা বুঝতে পারে। একটু ঘোরাঘুরি করলে মন ভালো থাকবে। ক্লাস শেষ করে মাহিন অনুভবের ডিপার্টমেন্টের উদ্দেশ্যে রওনা হয়। একটু যেতেই ওর সাথে দেখা হয়ে যায়। অনুভব জানায় ও বাসায় চলে যাবে, মাহিন থাকতে বলে। আর অনিশা ওরা আসছে সেটা জানলে অনুভব নাকচ করে দেয়। ও জানায় ওর নাকি শরীর ভালো লাগছে না, তাই চলে যায়। মাহিন আর কথা বাড়ায় না, সামনে এগোতে থাকে। গতকাল বাসার সিঁড়িতে অনিশাদের সাথে কথা বলে মাহিন বাসায় যাওয়ার পর অনুভবকে জিজ্ঞেস করে কেন ওরা চলে গেছে, কি করেছে ওদের সাথে। তখন অনুভব কোনো প্রশ্নের জবাব দেয়নি, তাই মাহিন ওর রাগ ধরে রাখতে পারেনি। অনুভবকে বেশি কথা শুনিয়েছে, তবুও অনুভব চুপ থেকেছে। এরপর নিজের রুম থেকে আর বের হয়নি। দুপুরে না খেয়েছিল, পরে রাতের খাবার খাবে না বলে জানালে মাহিন জোর করে খাওয়ায়। যতই ওর উপর রাগ হোক না কেন, মাহিনের অনুভবের প্রতি যেমন মায়া কাজ করে, তেমন অনুভবের ও মাহিনের প্রতি আলাদা ভালোবাসা কাজ করে। শুধুমাত্র এক ছোঁয়াকে নিয়েই মাহিন ওকে কথা শুনিয়েছে, এছাড়া ওদের মধ্যে কখনো কোনো প্রকার কথা কাটাকাটি হয়নি। আর মাহিন চায় ছোঁয়া যেন কোনো প্রকারের কষ্ট অনুভবের কাছ থেকে না পায়। কিন্তু এত বোঝানোর পরও কেন যে অনুভব বোঝে না, সেটাই মাহিনের বুঝে আসে না।
অনিশা, ছোঁয়া ও শিমু তিনজন মিলে ঢাবির টিএসসি চত্বরে যায় মাহিনকে কল করতে। মিনিট খানেকের মধ্যে সেখানে হাজির হয়। আলাপচারিতার ফাঁকে শিমুর সাথে ওর পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর ওরা অনেক সময় নিয়ে ভার্সিটি ঘুরে বেড়ায়। এই সময় মাহিন লক্ষ্য করে ছোঁয়া কেমন অন্যমনস্ক হয়ে আছে। হয়তো মেয়েটা আশা করেছিল মাহিনের সাথে অনুভবও আসবে। সত্যি তাই, ছোঁয়া গতকালকে ঘটনার কথা মনে রাখেনি। বেহায়া মন বলে কথা, তার কথা যতই ভাবতে চায় না ততই মনে পড়ে যায়। তাই মাহিন এটা সেটা নিয়ে ওর সাথে কথা বলে চারজন অনেক ঘুরে ফিরে বাইরে রেস্টুরেন্ট থেকে খেয়ে নেয়। এত সময় ঘুরতে পেরে ছোঁয়ার ভীষণ ভালো লাগে। মন খারাপ দূর হয়ে যায়। স্বপ্নের ভার্সিটি এটাই ওর, তাই মন থেকে খুব করে চায় এটাতে যেন ওর চান্স আসে। তবে তার আগে পরীক্ষাটা ভালো হওয়া চাই। বিকেল হয়ে গেছে, মাহিন ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। মাহিন যাওয়ার পর ওরা তিনজনও বাসা চলে আসে। রাতের বেলা ড্রয়িং রুমে বসে অনিশা ওর বর রাহাতের সাথে ভিডিও কলে কথা বলছে। বেচারার মন খারাপ, সে যে বিয়ে করে নতুন বউ রেখে গেছে আর আসতে পারেনি। অনিশাও বরকে সান্ত্বনা দিতে লাগে, আর তো বেশি মাস নেই দেশে আসতে, এরপরেই তো দুজন একসাথে থাকতে পারবে। কিন্তু রাহাতের মন তো অনিশার কাছেই পড়ে আছে। অবুঝ মন কিছুতেই বুঝতে চাইছে না। তাই তো রাহাত দ্রুত বউকে কাছে নিয়ে যেতে চায়। এরপরে এইটা সেটা নিয়ে দুজন কথা বলতে থাকে। শিমু ওর রুমে বসে আছে, পড়ছে। কাল ছোঁয়া আর ও একসাথেই পরীক্ষা দেবে। এদিকে ছোঁয়া অনেকক্ষণ যাবৎ পড়া শেষ করে উঠে দাঁড়ায়। অনেকক্ষণ যাবৎ বসে থাকার কারণ ঘাড় পিঠ ব্যথা করছে, একটু হাঁটা দরকার। তাই ও রুমের মধ্যে হাঁটতে থাকে। একটা সময় বারান্দায় চলে যায়। আজ বাইরে ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যায় না, শুধুমাত্র বিদ্যুতের আলো ছাড়া। হঠাৎ করে মনটা আনমনে হয়ে যায়। বারান্দায় গ্রিলের সাথে মাথা ঠেকিয়ে ঠায় দাঁড়িয়ে রয়। কিছুক্ষণ বাদে শিমুর ডাকে ওর হুঁশ ফিরে। এখানে কি করছো আপু? কিছু না, পড়া শেষ করেই ভালো লাগছিল না, তাই দাঁড়িয়ে আছি। আসো ভেতরে একটু গল্প করি, আমারও পড়া শেষ। এরপর দুজনে রুমে ঢুকে বিছানায় বসে আরাম করে গল্প করতে শুরু করে। তবে শিমুকে ছোঁয়া সাফ সাফ জানিয়ে দেয় ওরা দুজন সমবয়সী, আবার একই ক্লাসের, তাই নাম ধরেই যেন ডাকে। এতে করে শিমু বেশ খুশি হয়। সকাল সকাল ওরা তিনজন বাসা থেকে বের হয়ে যায়। যাওয়ার আগে বাড়িতে ছোঁয়া সবার সাথে কথা বলে নেয়। মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে, বলা চলে অস্থিরতা কাজ করছে। তাই ওর জানা সকল প্রকার দোয়া দূরত পড়তে থাকে। অনিশা ওর এমন অবস্থা দেখে বারবার সাহস দিতে থাকে। আজ মাহিনের ক্লাস নেই, তাও সকাল সকাল উঠে রেডি হয়ে নিচ্ছে। অনুভব ছোঁয়া অবস্থা থেকেই রেডি হতে দেখে জিজ্ঞেস করে, এত সকালে কই যাস? আজ তো তোর ক্লাস নেই। ভার্সিটিতে যাচ্ছি। কেন? আজ সবার পরীক্ষা, তাই। তুই যাবি? গেলে চল, বইয়ের পরীক্ষা দেখে আসিস, ভালো লাগবে। এসব বলে মুচকি মুচকি হাসতে লাগে। ও জানে এই সব শুনলে অনুভব রাগে জ্বলবে, তাই ইচ্ছে করেই বলছে। অনুভব ঠিকই বুঝতে পারছে মাহিন ওকে কথাটা খোঁচা মেরে বলে চলেছে, তাই ওর কথার প্রেক্ষিতে অনুভব বলে, তোর এত দরদ তুই যা, আমায় কেন বলছিস? জানতাম আমার বোন জামাইটি দায়িত্বজ্ঞানহীন পুরুষ মানুষ, সেজন্যই তো বোনের দায়িত্ব বড় ভাই পালন করার জন্য সকাল সকাল দৌড়াচ্ছে। বের হলাম তাহলে, দরজা লক করে ঘুমিয়ে পড়। বলে মাহিন বের হয়ে যায়। অনুভব উঠে দরজা লাগিয়ে আবার শুয়ে পড়ে। কিন্তু কেন জানি মাহিনের মুখ থেকে এই সব শোনার পর থেকে মনের মধ্যে কেমন অস্থির অস্থির লাগছে। কেন সেটার কারণ বুঝতে পারছে না, তবে বোনের কথা মনে পড়ছে। ওই দিন বোনের সাথে এতটা খারাপ ব্যবহার না করলেই পারতো। আর ছোঁয়া, ওর দিকে তো এক নজর তাকানোর সময়ও ওর ছিল না। অনিশা ভাইয়ের উপর রাগ করে আর কল দেয়নি, আর অনুভবও দেয়নি। ছোঁয়া আর শিমুর পরীক্ষা শেষে বের হয়ে আসে। অনিশা এতক্ষণ ধরে খুব চিন্তায় ছিল। ওকে দেখা মাত্রই অস্থির মনে জিজ্ঞেস করলে ছোঁয়া হাসি মুখে জানায়, পরীক্ষা অনেক ভালো হয়েছে আপু। শিমুও জানায় ওর পরীক্ষা খুবই ভালো হয়েছে। এরপরে মাহিন ওদেরকে নিয়ে বের হয়। চারজন মিলে হাঁটতে থাকে। মাহিন অনিশাকে বলে, আপু বাড়ি কবে যাবে? ভাবছি কালই চলে যাব, আর তো কোনো কাজ নেই। ও আচ্ছা, তাহলে আজ বিকালে চলো কোথাও ঘুরতে যাই, আমি ফ্রি আছি। কোথাও যাওয়া যায় বলো তো? তখন মাহিন ছোঁয়াকে জিজ্ঞেস করে। ছোঁয়া, স্মৃতিসৌধ যাবি? চল, ওখানে গিয়ে ঘুরলে ভালো লাগবে। তখন ছোঁয়া বলে, যাওয়া যায়। এর আগে ওখানে আমার যাওয়া হয়নি ভাইয়া। এ আপু চলো তাহলে আমরা সবাই মিলে ওখানে যাই। আচ্ছা, আর মাহি তুই এখন যা, বিকালে দেখা হচ্ছে।
বিকেলবেলা মাহিন বাসা থেকে বের হয়ে হবে এই সময় অনুভব বাসায় নেই, হয়তো টিউশনে গেছে, তাই ওকে আর বলতে পারেনি ও বের হয়ে পরিচিত প্রাইভেট কার নিয়ে নেয়, তাহলে একটু তাড়াতাড়ি যেতে পারবে। মাহিনের কথা মতো ওরা তিনজন একটা জায়গায় এসে দাঁড়ায়। কিছুক্ষণ পরে মাহিন আসলে ওরা গাড়িতে উঠে বসে। ঘন্টাখানেক বাদেই ওরা স্মৃতিসৌধ পৌঁছে যায়। ভেতরে ঢুকে সবাই মিলে হাঁটতে থাকে, ঘুরে ঘুরে সবটা দেখে। ছোঁয়ার ভীষণ ভালো লাগে জায়গাটা। মাঝে মাঝে মাহিন ওদের এটা সেটা কিনে দিচ্ছে আর ওরা খাচ্ছে। এভাবে ভেতরে ঘন্টা দুয়েক পার করে। একেবারে ভেতরের দিকে ফুলের গাছগুলো কাছে গিয়ে অনিশা অনেকগুলো সেলফি করে। অনিশার ফোনে ছবি তেমন ভালো না হওয়ায় মাহিনকে বলে ওর ফোন দিয়ে কিছু ছবি তুলে দিতে, ওর আইফোন ভালো ছবি হয় তাই। বোনের কথা মতো মাহিন ওদের তিনজনের অনেক ছবি তুলে দেয়। পরে সব ছবি মাহিন আনিশার ফোনে দিয়ে দেয়। ঘোরাঘুরি শেষ করে বাসায় আসতেই ওদের রাত হয়ে যায়। মাহিন ওদের বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে চলে যায়। ফ্রেশ হয়ে ওরা যে যার রুমে চলে যায়। খুবই ক্লান্ত সবাই, ঘুমাতে হবে। ছোঁয়া আগে থেকেই ঘুমিয়ে যায়। অনিশা রাহাতের সাথে কথা বলে শেষ করে শুয়ে পড়ে। খুব সকালে উঠতে হবে। অনুভব শুয়ে আছে, হাতে ফোন নিয়ে স্ক্রল করছে। এটা সেটা দেখতে দেখতে হঠাৎ করে কিছু পিকচার ওর সামনে আসে। অনিশার আইডি থেকে বোনের কিছু পিক দেখতে পায়। বুঝতে পারছে ওরা আজ কোথাও ঘুরতে গিয়েছিল। এরপরে আরেকটা পিক দেখে ওর চোখ আটকে যায়। কয়েক সেকেন্ড হাঁ করে থেকে চোখ সরিয়ে নেয়, কিন্তু না, ও ব্যর্থ হয় চোখ সরাতে। আবারও নজর দেয় ফোনের স্ক্রিনে। কষ্টের সময়টা যত বেশি লম্বা হয় ততই মনের গভীরতা বাড়ে। সময় মানুষকে ভেঙে দেয় না, বরং নতুন করে গড়ার জন্য পরীক্ষায় ফেলে। সত্যিই তাই। অনুভবের সাথে বিয়েটা যেভাবেই হোক, ছোঁয়া চেয়েছিল সুখী সুন্দর একটা সংসার হবে, ভালোবাসায় মরিয়ে রাখবে মানুষটা ওকে, কিন্তু না, সে রকম কিছুই হয়নি। তবু মনকে শক্ত রেখেও ওর মতন করে জীবন সাজাবে, এটাই ওর প্রত্যাশা। আর অনুভব থাকুক না মানুষটা তার নিজের মতো করে, তাকে তার মতোই ছেড়ে দেওয়া উচিত। ঢাকা থেকে অনিশা আর ছোঁয়া আসার পর আকবর মৃধা ছেলের উপর বেজায় চটে গিয়েছিলেন। মেয়ে আর ছেলের বউকে কেন সে বাসায় থাকতে দেয়নি, অনিশা অনেক কষ্টে বুঝিয়ে ঠান্ডা করেছে তাকে। অনুভবের দোষটা অনিশা চাপা রেখেছে। ও জানে বাবা কতটা কঠিন আর রাগী স্বভাবের, কিন্তু আকবর মৃধা আর দেরি করতে চায় না। বিয়েটা ঘরোয়াভাবে হয়েছে, আত্মীয় স্বজন সে সময় অনেকেই জানতে পারেনি। এখন যেহেতু জানতে পেরেছে, তাই ধুমধাম করে বিয়ে অনুষ্ঠান করতে চায়। আর এটাও চায় ছোঁয়াকে যেন অনুভব নিজের কাছে রাখে, না হলে দূরত্ব বেড়ে যাবে দুজনের মধ্যে। তবে বড় বাবার এসব কথার প্রেক্ষিতে ছোঁয়া দ্বিমত পোষণ করে, কেননা অনুভবের ফাইনাল ইয়ার চলছে, লেখাপড়ার অনেক চাপ। এসব করতে গেলে তার লেখাপড়ার ক্ষতি হবে, যেটা ছোঁয়া একদমই চায় না। আর ও তো সামনে ভর্তি হতে হবে, কোথায় কি হবে এখনো ঠিক হয়নি, তাই এসব পরে করলে দুজনের জন্যই ভালো। ছোঁয়ার কথায় শিউলি বেগম আর অনিশাও সায় দেয়। আকবর মৃধা খানিকক্ষণ ভেবে দেখে, হ্যাঁ, কথা মন্দ নয়, রাগের বসে কোনো সিদ্ধান্ত নেওয়াটা ভুল হবে, তাই ভাইকে জিজ্ঞেস করলেও সেও সায় দেয়। বিশিষ্ট শিল্পপতি মাহমুদ চৌধুরীর বাসার ড্রয়িং রুমে বসে আছে অনুভব। মাহমুদ সাহেবের একমাত্র মেয়ে শ্রেষ্ঠা চৌধুরী ঐশীকে পড়ায় অনুভব, যে কিনা 10ম শ্রেণীর ছাত্রী। শ্রেষ্ঠা ছাত্রী ভালো আর ঢাকায় নামকরা স্কুলে পড়ছে। অনুভব যে কয়টি টিউশন করায় সবগুলোই ছেলে। ভার্সিটির ওর ডিপার্টমেন্টের প্রফেসর রুমিন ওর বন্ধু মাহমুদ চৌধুরী। বন্ধুর আর্জি ছিল একটা ভালো টিউশন টিচার খুঁজে দিতে, তাই প্রফেসর রুমিন অনুভবকে তার মেয়েকে পড়ানোর কথা বললেই অনুভব প্রথমেই না করে দেয়। অনুভব জানায় ও কোনো মেয়ে স্টুডেন্টকে পড়ায় না, কিন্তু স্যারের অনেক অনুরোধের পর অনুভব রাজি হতে বাধ্য হয়। তবে ও পড়ানোর আগে তাদের বলে নেয় ড্রয়িং রুম ছাড়া ও কোনো রুমে গিয়ে পড়াতে পারবে না, তারাও সেটা মেনে নেয়। এভাবেই অনুভব আজ 1 বছর ধরে মাহমুদ চৌধুরীর মেয়ে ঐশীকে পড়াচ্ছে। এই বাসার সবাই অনেক আন্তরিক, অনুভবকে অনেক ভালো জানে। ইদানিং ঐশীর ভেতরও কিছু পরিবর্তন দেখতে পায়, যেটা ওর মোটেও ভালো লাগে না, তবুও মনের বিরুদ্ধে এসে পড়িয়ে যায়। আজ অনেকক্ষণ ধরে ও বসে আছে, অথচ কারোর কোনো খোঁজ নেই। একটু বিরক্ত হয়ে নড়ে চড়ে বসে। বিরক্তি ভাব কাটানোর জন্য সোফায় টি টেবিলে রাখা ম্যাগাজিন পড়ছে অনুভব। কিছুক্ষণ পর পর ঘড়ির সময় দেখছে, মনে মনে ভাবছে অলরেডি আধা ঘন্টা পার হয়ে আরেকটা টিউশনের সময় চলে আসছে, অথচ কেউ আসছে না, ব্যাপার কি? এর মধ্যে বাসার কাজের মহিলা ওকে নাস্তা দিয়ে গেছে, কিন্তু ও কিছুই মুখে দিচ্ছে না। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে ঐশী চলে আসে। সালাম দিয়ে অনুভবের পাশে বসে পড়ে। ওকে দেখে অনুভব বলে, কি ব্যাপার ঐশী, এত লেট করলে কেন? আর এত সেজে গুজে আসছো, তোমরা কি কোথাও যাচ্ছ? ঐশী একটু লাজুক ভঙ্গিতে বলতে থাকে,
না স্যার, আসলে আজ আমাদের বাড়িতে ছোটখাটো একটা অনুষ্ঠান আছে তো তাই। তাহলে আমাকে আগেই বলতে পারতে, আমি আসতাম না। আসলে স্যার, আপনাকে তো এ যাবৎ যত অনুষ্ঠানে ইনভাইট করছি আপনি আসেননি, তাই আজ বলিনি যদি না আসেন তাই। কিন্তু এটা তুমি মোটেও ঠিক করনি, তোমার বলা উচিত ছিল। ঠিক সেই সময় চৌধুরী সাহেব সহ আরো কয়েকজন ড্রয়িং রুমে উপস্থিত হয়। অনুভব তাকে দেখা মাত্র সালাম দেয়। ঠিক তখন অনুভবের কাছে এসে একজন মহিলা বলতে থাকে, তুমি অনুভব, কি সুন্দর দেখতে তুমি। সত্যি ঐশী যেমনটি বলেছে ঠিক তেমনই দেখতে। পাশ থেকে চৌধুরী সাহেব বলে, দেখতে হবে না মেয়েটা কার, আর আমার মেয়ের পছন্দ খারাপ হতে পারে না। এসব শুনে অনুভব বোকা বনে যায়। এরা কি সব বলছে, সে কখন থেকে সবকিছু ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। তাই অনুভব কোনো ভনিতা ছাড়াই বলে ফেলে, আঙ্কেল, আপনারা এসব কেন বলছেন? কি বলছেন ক্লিয়ার করে বলুন। অনুভব, তুমি যে আমার মেয়েকে পছন্দ করো সেটা তো আমরা জানতাম না, ঐশী আমাদের বলল। তবে আমাদের কিন্তু এ বিষয়ে কোনো আপত্তি নেই। কথাটা শোনা মাত্রই অনুভবের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। মাথাটা ধপ করে জ্বলে উঠলেও যেন আসলেই ও যা সন্দেহ করেছে সেটাই সত্যি হলো। আপনাদের কোথাও ভুল হচ্ছে। আর আমি কেন আপনার মেয়েকে পছন্দ করতে যাব? ওকে তো আমি আমার ছোট বোনের নজরে দেখি। ওর বয়সী আমার একটা ছোট বোনও আছে। কথাগুলো বলেই অনুভব ঐশীর দিকে রাগে দৃষ্টিতে তাকায়। ঐশী ওর অমন রূপ দেখে মাথা নত করে ফেলে। অনুভব এবার দাঁতের দাঁত চিবিয়ে ঐশীকে বলতে থাকে, এই মেয়ে, আমি কি কখনো তোমাকে বলেছি আমি তোমাকে পছন্দ করি? ঐশী ঢোক গিলে মাথা নাড়িয়ে না বুঝায়। এবার মাহমুদ চৌধুরী বিষয়টা বুঝতে পেরে নিজের স্ত্রীর উদ্দেশ্যে বলতে থাকে, নিজের মেয়ের দিকে তোমার কোনো খেয়াল নেই ঐশীর মা। এই বয়সে মেয়েরা একটু ভুল করে, কিন্তু এমন একটা বিষয়ে পুরোটা না বুঝেই মেয়ের কথাই তুমি সাই দিলে। আর আমিও বা কেমন বোকা মানুষ, বাসার সব কয়টা মহিলার কথা শুনে নিজেও সেসব তালে তাল দিয়েছি। বাবা অনুভব, তুমি কিছু মনে করো না, কিন্তু আমি তোমাকে কিছু বলতে চাই। অনুভব ওর রাগ সংবরণ করে বলে, জি আঙ্কেল, বলুন। দেখো বাবা, আমার মেয়ে যেহেতু তোমাকে পছন্দ করে, তাই আমি তোমার বাবা মায়ের সাথে কথা বলতে চাই। আল্লাহর রহমতে আমার তো কোনো কম কিছু নেই, একটা মাত্র মেয়ে আমার। আর আমার মেয়ে তো তোমার সাথে মানানসই হবে। সব মিলে আমারও তোমাকে অনেক পছন্দ। তবে তুমি না চাইলে এখন কিছু না হোক, সব কিছু ঠিকঠাক করে পরে হবে সবটা। মাহমুদ সাহেবের এসব কথা শুনে অনুভবের সংবরণ করা রাগটা আবার জেগে ওঠে। মাথা চুলকে ভাবতে থাকে পরিবারের এরা কি সবাই সুস্থ নাকি অসুস্থ মস্তিষ্কে সেটাই বুঝতে পারছে না। আঙ্কেল, আপনার মেয়ে এক ভুল করছে সেটা মানলাম, কিন্তু আপনি এমন একজন নামকরা শিক্ষিত ব্যক্তি হয়ে কী সব আবল তাবল বলছেন? স্টপ ননসেন্স। সেই প্রথম থেকেই তোমার আচরণ দেখে আমার যথেষ্ট সন্দেহ ছিল, তাও ধৈর্য ধরে ছোট বোন হিসেবে পড়িয়েছি, আর আজকের পর তো নাই। মাহমুদ সাহেব চুপ, কিন্তু ঐশী তখন বলে ওঠে, কেন স্যার, আমি কি দেখতে খারাপ? আমাকে কি আপনার সাথে মানায় না বলুন? অনুভব তখন ধমক দিয়ে বলে ওঠে। ওর কথা শুনে ঐশী শব্দ করে কান্না করে দেয় আর বলে, স্যার, আপনি আমায় বকা দিলেন। আপনার সমস্যা কোথায় সেটা বলুন। এবার অনুভব নিজেকে বহু কষ্টে শান্ত করে সবার উদ্দেশ্যে একশ্বাসে বলে ফেলে, কারণ আমি বিবাহিত। কথাটা শুনে উপস্থিত সবার মাথা ঘুরে যাবার মতো অবস্থা। এবার ঐশী কান্না থামিয়ে বলে, আপনি মিথ্যে বলছেন, আমি বিশ্বাস করি না। আর সত্যি যদি আপনি বিবাহিত হন তাহলে কেন এই কথাটা লুকিয়েছেন বলুন। কারণ আমার পার্সোনাল বিষয় আমি সব জায়গায় প্রকাশ করতে পছন্দ করি না। আমার উদ্দেশ্য ছিল তোমাকে পড়ানো, পার্সোনাল বিষয় নিয়ে কথা বলার জন্য নয়। এবার মাহমুদ সাহেব যেন ভীষণই লজ্জায় পড়ে গেলেন। স্ত্রীকে নির্দেশ দিলেন মেয়েকে আর বাকিদের সাথে করে ভেতরে যেতে। এরপর অনুভবের হাত ধরে বসে আর বলতে থাকে, প্লিজ বাবা, যা কিছু ঘটে গেছে এসব ভুলে যাও, ক্ষমার দৃষ্টিতে দেখো। আমার একমাত্র মেয়েটা ছোটোবেলা থেকেই যা যা চেয়েছে তাই দিয়েছি, তাই এখনও এ সময় এমন একটা ব্যাপারে আমার যথেষ্ট সচেতন থাকা দরকার ছিল, কিন্তু মেয়ের কথায় আবেগের বশে এসব করে ফেলেছি। প্লিজ বাবা, কিছু মনে রেখো না, আর এসব আমার বন্ধুর কানে দিও না, তাহলে ও আমায় খুব করে ভুল বুঝবে। ঠিক আছে, আমি কিছু বলবো না, আর আমাকে কোনো প্রকার রিকোয়েস্ট করবেন না এখানে আসার জন্য।
তাহলে আমি খুশি হব। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। অনুভব আর এক মুহূর্ত দেরি করে না, তখনই বের হয়ে আসে। রাগে মাথাটা ব্যথা করছে। অপ্রত্যাশিতভাবে কী সব ঘটে গেল। এখন আর অন্য স্টুডেন্ট পড়াবে না, তাই স্টুডেন্টের বাসায় কল করে জানিয়ে দেয় আজ পড়াবে না। বাসায় চলে আসে। এ সময়ে অনুভবকে মাহিন বাসায় আসতে দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কিরে এই সময় আসলি, শরীর খারাপ নাকি? অনুভব কিছু বলছে না, জুতা খুলে খাটের উপর চিত হয়ে শুয়ে পড়ে। ওর চুপ থাকা দেখে মাহিন আবারও জিজ্ঞেস করে। এবার অনুভব শোয়া থেকে উঠে বসে, একে একে সবটা খুলে বলে। মাহিন সবটা শুনে হো হো করে হেসে দেয় আর হাসতে হাসতে বলতে থাকে, ভাই আজ বিবাহিত বলে বেঁচে গেলি, না হলে মাহমুদ চৌধুরীর মতো এমন প্রভাবশালী মানুষের বাসা থেকে এভাবে ফিরতে পারতি না। একবারে মেয়ের জামাই বানিয়ে ছাড়তো তোকে। প্রাতঃকালীন কাজ শেষ করে অনুভব আর মাহিন দুজনে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ছুটির দিনগুলোতে ওরা খুব ভোরে হাঁটতে বের হয়, কিন্তু আজ বের হওয়ার ঠিক আগ মুহূর্তে অনুভবের ফোনে কল আসে। ফোনের ওপর দৃষ্টি দিতেই মন মেজাজ খারাপ হয়ে যায়। মুখে বিরক্তি ভাব রেখে কল কেটে দেয়। কয়েক সেকেন্ড বাদে আবারও কল আসে। একই কল দেখে আবারও কল কেটে দেয়। তৃতীয়বার আবারও কল আসলে এবার মাহিন জিজ্ঞেস করে, কে কল দিছে আর বারবার কেটে দিচ্ছিস কেন? মাহমুদ চৌধুরীর কল। রিসিভ করে কথা বল। একদমই ইচ্ছা নেই। আরে এত সকালে কেন কল দিচ্ছে? কথা বলে দেখ, হয়তো অনেক জরুরি কিছু একটা বলতে চায়। মাহিনের কথা শুনে অনুভব একটু ভেবে নেয়, কিন্তু রিসিভ করার আগে কল কেটে যায়। এবার অনুভব নিজেই কল ব্যাক করে। রিং হতেই ওপাশ থেকে মাহমুদ চৌধুরীর অস্থির ভরাট কণ্ঠ শুনতে পায়। অনুভব সালাম দিয়ে মাহমুদ সাহেব সালামের উত্তর দিয়ে বলতে লাগে, অনুভব এখনই একটু আসতে পারবে, খুবই জরুরি। কথাটা শোনা মাত্রই অনুভবের মেজাজ আরো তুঙ্গে উঠে যায়। তবুও নিজেকে দমিয়ে রেখে নমনীয় কণ্ঠে বলে, সরি আঙ্কেল, আমি আসতে পারবো না। আর আমি তো আগেই বলে দিয়েছি আমাকে আর বাসায় যাওয়ার জন্য অনুরোধ করবেন না। কিন্তু বাবা, একটিবার তোমাকে আসতে হবে। আমার মেয়েটা কাল থেকে খুব পাগলামি করছে, রাতেও তাই করছে, আর এখনও। আমি কি করতে পারি আর আমার কি বা করার আছে? আসলে ও আমাদের কারোর কথা শুনছে না। আমার বিশ্বাস তুমি যদি ওকে একটু বুঝিয়ে বলো তাহলে ও ঠিক শুনবে। আপনার ওই তার ছিঁড়া মাথা পাগলি মেয়ে আমার কথা শুনবে, নাকি আমি গেলে অন্য কিছু ঘটিয়ে ফেলে তার ঠিক আছে? আমি মানছি আমার মেয়ের সমস্যা আছে, তবুও তোমাকে একটাবার আসতে হবে বাবা। দেখুন, আমি বারবার এক কথা বলতে পারবো না, আমায় প্লিজ রিকোয়েস্ট করবেন না। এই শেষবার, আমি কথা দিচ্ছি তোমার খারাপ কিছু হবে না। শুধু আমার মেয়েটাকে একটু বুঝিয়ে যাও, ব্যাস, তাহলেই হবে। মাহমুদ চৌধুরী এমন আহাজারিমূলক কথা শুনে এবার আর অনুভব না করতে পারে না। ওকে, আসতেছি বলে কল কেটে দেয়। পাশ থেকে মাহিন ওর পুরো কথাগুলো শুনতে পায়। যদিও মাহমুদ চৌধুরীর কথা কিছুই শুনতে পায়নি, তবুও অনুভবের কথার ধরনে ও সবটাই বুঝতে পেরেছে। কল কেটে দিয়ে হাতের মোবাইলটি বিছানায় ছুঁড়ে মারে, কপালে হাত ঠেকিয়ে বসে পড়ে। মনে মনে আওড়াতে থাকে কি একটা উটকো ঝামেলায় পড়লো। এখন আবার ওই আধা পাগল মেয়েটাকে সামলানোর জন্য যেতে হবে ওকে। এত কি ভাবছিস? কি আর ভাববো, এখন ওই বাসায় যেতে হবে। তো ভালোই হবে, জোর করে ফ্যামিলি থেকে বিয়ে দিছে, সেটা তো স্বীকার করছিস না। এই মেয়ে তো তোর ভাগ্য। তাই বলছিলাম কি। এরপরে আর মাহিন কিছু বলতে পারে না, তার আগেই অনুভব ওকে থামিয়ে দেয়। কি একটা ঝামেলায় পড়লাম, আর তুই ভাই হয়ে আমার সাথে ইয়ার্কি করছিস। দুই একটা ভালো সাজেশন তো দিতে পারিস, আর না দিতে পারলে চুপ থাক ভাই। বলেই যে অবস্থায় ছিল ওই অবস্থাতেই মোবাইলটি হাতে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। সকাল সকাল রাস্তাঘাট পুরাই ফাঁকা, তাই 15 মিনিটের মাথায় অনুভব ঐশীদের বাসায় পৌঁছে যায়। বাসার ভেতরে ঢুকতেই মাহমুদ সাহেবের সাথে দেখা হতে সে বসা থেকে উঠে দাঁড়ায়। অনুভব এসেছো? আমি খুব খুশি হয়েছি বাবা তোমার আসাতে। আঙ্কেল, ঐশী কোথায়? সেই ফজরের পর ছাদে গিয়েছে, এখনও সেখানে রয়েছে। ঠিক আছে, আপনারা থাকেন, আমি যাচ্ছি সেখানে। মাহমুদ সাহেবের 3 তলা ডুপ্লেক্স বাড়ি। ছাদে যাবার সিঁড়ি বাড়ির আউটসাইড দিয়ে যেতে হয়। অনুভবকে যাওয়ার পথ দেখিয়ে দিলে ও সেখান দিয়ে যেতে লাগে। ছাদে উঠে এপাশ ওপাশ নজর বুলিয়ে সামনের দিকে এগোতে থাকে। ছাদটা বেশ বড়। একটু সামনে এগিয়ে ছাদের এক কর্নারে ঐশীকে দেখতে পায়। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে, চুলগুলো পিঠ অবধি ছেড়ে রাখা, বলতে গেলে এলোমেলো অবস্থা। অনুভব ধীরে ধীরে এগিয়ে যায় ঐশীর নিকট। কাছে গিয়ে ওকে ডাক দিলে ঐশী ঘুরে তাকায় অনুভবের দিকে, অভিমান জড়ানো কণ্ঠে বলতে থাকে, আপনি আসতে এত দেরি করেছেন কেন? ওই আপনার আসার সময় হলো। জানেন, আমি সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি।
অনুভবের মন চাচ্ছে এই মেয়েকে দুগালে দুটো কষিয়ে চড় দিতে, কিন্তু না, এখন সেটা সম্ভব নয়। নিজের রাগ সম্পূর্ণ সংবরণ করে বলে, এসবের মানে কি? কেন করছো এসব পাগলামি? কেন করেছি সেটা তো জানেনি। আচ্ছা, কোনো আপনি কাল মিথ্যে বলেছেন, বলুন না। কোনটা? আর কি মিথ্যা বলেছি? এই যে আপনি বিয়ে করেছেন সেটা। দেখো, আমি মোটেও মিথ্যা বলিনি। আচ্ছা, আপনার কি রাতে ঘুম হয়েছে? ঘুম হবে না কেন? এক ঘুমেই রাত পার করেছি। অথচ আমি সারা রাত চোখের পাতা এক করতে পারিনি। দেখুন, এক রাতেই কেমন ডার্ক সার্কেল হয়ে গেছে। আর এসব কেন হয়েছে জানেন? আমার জেনে কাজ নেই। হুম, আপনাকে জানতে হবে। আপনার বিয়ে কথা শুনে আমার ঘুম হয়নি। আমাকে দেখেন, দেখলেই বুঝতে পারবেন সারা রাত না ঘুমিয়ে কি অবস্থা হয়েছে আমার। অনুভব একটু খেয়াল করে দেখে সত্যিই মেয়েটার এলোমেলো অবস্থা। রাত জেগে কান্নাকাটি করেছে বলেই এমনটা হয়েছে। যাই হয়ে যাক, এখন একে যেভাবেই হোক ভালো করে বুঝিয়ে মাথা ঢিলা স্ক্রু টাইট দিতে হবে। অনুভব ঐশীর দিকে চোখ ফিরিয়ে নেয়। ঐশী আবারও বলতে লাগে, জানেন, আমি এটাও ভেবেছি আমি এত সুন্দর সেটা আপনার চোখে পড়েনি। তাহলে আপনি যদি বিয়ে করে থাকেন, তাহলে আপনার বউ কতটা সুন্দর হতে পারে সেটাও আমি দেখব। আমার সেসব দেখে কাজ নেই, এখনো সময় আছে। এসব পাগলামি বন্ধ করো। আপনি জানেন আপনার জন্য আমি আরো কত কি করতে পারি। এবার সত্যি সত্যি অনুভবের রাগ নিয়ন্ত্রণে রাখতে পারছে না। তীক্ষ্ণ মেজাজে নিয়ে একটা ধমক দিয়ে বসে, আর ওর ধমকে ঐশী কান্না জুড়ে দেয়। এদিকে অনুভব করেছে এক মহা মুশকিলে, কি এক জ্বালা আসছে বুঝাতে, অথচ বুঝতে তো চাইতেছে না, উল্টো কান্না করছে। আবার নিজেকে শান্ত রেখে বলে, প্লিজ কান্না থামাও। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ নাক মুছে আবার ঐশী বলে, কিন্তু তার আগে আপনি আমার বউয়ের ছবি দেখাবেন। এবার অনুভব করেছে আরেক বিপাকে। ওর মোবাইলে এর গ্যালারির ফাঁক ফোকর ঘাটলেও কোথাও ছোঁয়ার একটি ছবিও মিলবে না। এখন কি করবে ও? হঠাৎ করে কিছু একটা মনে পড়তে মোবাইলের ডাটা চালু করে ফেসবুকে ঢোকে। এরপরে অনিশার আইডিতে ঢুকে সেদিনের দেখা ছবিগুলো দেখতে থাকে। সেদিন যে ছবিটাতে অনুভবের চোখ আটকে যায়, সেটা আর কারো নয়, সেটা ছোঁয়ার ছবি ছিল। একটা বড়সড় দম ছেড়ে ছবিটা জুম করে ঐশীর হাতে ফোনটা দিয়ে বলে, এই যে, মন ভরে দেখো। ঐশী ফোন হাতে নিয়ে বেশ মনোযোগ সহকারে দেখতে থাকে। সত্যি ছবির মেয়েটা দেখতে অনেক সুন্দর, তবুও কেন জানি ওর মনে জেলাসি ফিল হচ্ছে। খুঁত ধরার চেষ্টা করছে কিন্তু পারছে না। আচ্ছা, এটা তো সিঙ্গেল পিক। আমি আপনাদের বিয়ের ছবি দেখব, কাপল পিক যেটা হয়। এবার অনুভব দ্বিতীয় দফায় বিপাকে পড়ে যায়। এই মেয়ে সহজে ওকে ছাড়বে না, একটার পর একটা প্রমাণ চাইছে। এখন কি করবে ও? তাই এ নিয়ে বিনিয়ে বোঝাতে চেষ্টা করে, আসলে আমাদের বিয়েটা হঠাৎ করে হয়েছিল, তাই জাঁকজমকভাবে অনুষ্ঠান না হওয়াতে কাপল পিক করা হয়নি। এরপরও বিশ্বাস না করলে আমার কিছু করার নেই। বলেই ওর হাত থেকে মোবাইলটা নিয়ে নেয়। ঐশী এবার ওকে উদ্দেশ্য করে বলে, আপনার বউয়ের নাকটা বোচা, দেখুন আমার নাকটা কত সুন্দর। এবার অনুভব ওর কথা শুনে রাগের বদলে হাসবে নাকি বেশি কথা শোনাবে সেটাই ভেবে পাচ্ছে না। আসলেই মেয়েটা অর্ধপাগল। সত্যি বলতে ও যা করেছে এসব বয়সীর দোষ। যে করেই হোক এই মেয়েকে বোঝাতে হবে সবটা। তাই অনুভব ওকে বলতে লাগে, ঐশী, তোমার বয়স কত? কেন বলুন তো? যা বলছি উত্তর দাও। এই তো 16 বছর। মাত্র 16 বছর? আর আমি তোমার থেকে 7 বছরের বড়। আর তোমার তো এখনো বিয়ের বয়স হয়নি। তুমি কি লেখাপড়ার শেষ করতে চাও? হ্যাঁ চাই, আপনার মতো ভার্সিটিতে পড়তে চাই। তাহলে লেখাপড়া শেষ করে তোমার বিয়ে করতে এখনো 6 থেকে 7 বছর লাগবে। তখন তোমার পরিণত বয়স, আর যথেষ্ট সুন্দরী হবে তুমি। আর সেই সময় আমাকে তোমার পাশে মানানসই লাগবে না, কারণ আমার বয়স তখন আরও বেড়ে যাবে। এখন তুমিই বলো, বয়সে অনেক বড় বেমানান কাউকে বিয়ে করতে চাও, নাকি সুদর্শন স্মার্ট কাউকে বিয়ে করতে চাও? এসব শুনে ঐশী দ্বিধায় পড়ে যায়। একটু ভেবে বলে, অবশ্যই স্মার্ট সুদর্শন কাউকে। এই তো বুদ্ধিমানের মতো কথা বলছো। তাহলে আমার কথা
মাথা থেকে একেবারেই ঝেড়ে ফেলো আর মন দিয়ে লেখাপড়া করো। দেখবে একদিন তোমার মনের মতো কোনো এক রাজকুমারকে তুমি পেয়ে যাবে। আচ্ছা স্যার, আপনার মতো কাউকে পাবো তো? আমি আপনার মতো কাউকে চাই। আমার থেকে হাজারো গুণ বেশি সুন্দর কাউকে পাবে। এবার ঐশী খুব খুশি হয় আর ওর চেহারায় এমন কিছু রেশ দেখতে পেরে অনুভব স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক, অবশেষে এই মেয়েকে বোঝাতে সক্ষম হয়েছে। তবে অনুভবকে ঐশীর কথা দেওয়া লাগছে এই এমনটি আর করবে না। ঐশী ওকে আশ্বাস দেয় ও কখনো এমনটি আর করবে না। এরপর অনুভব ছাদ থেকে নেমে আসলে মাহমুদ চৌধুরীকে সবটা বললে চৌধুরী সাহেব ওকে জড়িয়ে ধরে আর বলে, অনেক বড় একটা উপকার করলে বাবা, আমি আজীবন মনে রাখবো। বলে অনুভবকে ছেড়ে দেয়। অনুভব তার কথার প্রেক্ষিতে বলে, এটা আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র। এখন যাই আঙ্কেল, ভালো থাকবেন। বলেই ফুরফুরে মেজাজে চৌধুরী বাড়ির গেট পেরিয়ে আসে। বুক ভরে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। আল্লাহ আজ বড় বাঁচাইছে। তবে অনুভবের ঐশীর একটা কথা মনে যায়। ফোনের লক খুলতেই ছোঁয়ার ছবিটা স্ক্রিনে ভেসে ওঠে। তখন ছবিটা স্ক্রিন থেকে না সরিয়ে লক করেছিল। ছবিটা সামনে নিয়ে ভালো করে দেখতে থাকে। সত্যিই কি ছোঁয়ার নাক বোচা, নাকি ঐশীর মন গড়া কথা ছিল এটা? আসলে অনুভব তো কখনো ছোঁয়াকে সেভাবে কাছ থেকে লক্ষ্যই করেনি। তবে কেন জানি এখন খুব করে মন চাইছে পরের বার দেখা হলে ওর নাকটা বোঝা কিনা সেটা কাছ থেকে পরখ করে দেখবে। বহমান স্রোতধারার মতো সময় ও দিনগুলো যতই দ্রুত পার হচ্ছে, ততই ছোঁয়ার মনের চিন্তা ভাবনাগুলো দ্বিগুণ হচ্ছে। আর কয়েকদিন পরই অ্যাডমিশন টেস্টের রেজাল্ট পাবে। যদিও চান্স না পায়, তাহলে জীবনের সমস্ত স্বপ্ন যেন অধরাই রয়ে যাবে। তবু ওর পূর্ণ বিশ্বাস ভালো কিছুই হবে। এত কষ্ট বিফলে যাবার নয়। সারাক্ষণ এসব চিন্তার মাঝেও মনের কোণে একটু খুশির রেশ উকি দিচ্ছে। সকালে বড় মার কাছে থেকে শুনেছে কাল অনুভব বাড়ি আসতেছে। সেটা শোনার পর থেকেই মনটা কেমন অস্থির হয়ে আছে, কিন্তু বারবার মনকে বোঝাতে ব্যর্থ হচ্ছে মানুষটা আসলে ওর কি আসে যায়। কিন্তু অবুঝ মন মানছে না বারণ। ছোঁয়া অনুভবের রুমে গিয়ে পড়শিকে সঙ্গে করে নিজের সব জিনিসপত্র গুছিয়ে ওদের ঘরে নিয়ে যায়। যদিও শিউলি বেগমের কারণ জিজ্ঞেস করলে ছোঁয়া জানায়, এসব এখন আর দরকার নেই বড় মা, তাই নিয়ে যাচ্ছি। শুধু শুধু এখানে এসব রেখে লাভ নেই। শিউলি বেগমের কথার মানে ঠিক ধরতে পেরেছে। মনে মনে ভাবে মেয়েটাকে ওর মতোই ছেড়ে দেওয়া উচিত, কোনো বিষয়ে জোর না করাই ভালো। শিউলি বেগম ছোঁয়ার নিকট এসে ওর গালে এক হাত রেখে নম্র স্বরে বলে, তোর যেমনটি ইচ্ছা হয় কর। এখানে থাকলে মন চাইলে থাকবি, আর না চাইলে নাই। এই বাড়ির দুটো ঘর তোর, আমি আর তোকে আটকাবো না। কিন্তু একটাই অনুরোধ, একেবারে দূরে সরে যাওয়ার চেষ্টা করিস না মা, সহ্য করতে পারবো না। বলেই মুখে আঁচল চেপে সেখান থেকে চলে যায়। ছোঁয়া বুঝেছে বড় মা ওর ব্যাপারটা বুঝতে পেরেছে, তাই তো অশ্রুসিক্ত নয়নে কথাগুলো বলে আর দাঁড়াতে পারেনি। কিন্তু ও নিজেও আর এখানে থাকবে না, মনে মনে এটাই ওর অঙ্গীকার। বাবার ঘরেই ফিরে যাবেও, যদি কখনো অবস্থার পরিবর্তন হয় তখনই আসবে, এর আগে নয়। একে একে ওর সব কিছুই নেওয়া শেষ করে রুমটি বেশ পরিপাটি করে গুছিয়ে দরজা ভিড়িয়ে দেয়। এই সময় আকবর মৃধা ছোঁয়াকে কিছু বলতে চাইলে শিউলি বেগমের ইশারায় থেমে যায় সে। হতাশার দীর্ঘশ্বাস ছাড়ে মৃধা সাহেব। মন খারাপের ভিড়ে তবু আশাহত হয় না সে। বাড়ি মেয়ে বাড়িতেই আছে, চোখের সামনেই আছে, এটাই শান্তি। ছেলের বুঝ না হওয়া পর্যন্ত মেয়েটা ওদের ঘরেই থাক, তাহলে আর ছেলের থেকে অবহেলা আর কষ্ট পেতে হবে না। অন্যদিকে জামিল মৃধা যাতে মন খারাপ না করে সেজন্য ছোঁয়া আগে থেকে বাবাকে বুঝিয়ে সুঝিয়ে রেখেছে। তাই তার এই বিষয়ে মেয়েকে কিছু বলার নেই। মেয়ে যা ভালো মনে করে তাই হবে। তবে তার বিশ্বাস অনুভবের মন শীঘ্রই ঠিক হবে, এটাই খুব করে চায় সে। অনেকদিন পর অনুভব আর মাহিন একসাথে বাড়ি যাচ্ছে। দুজনের ভার্সিটি কয়েকদিনের জন্য বন্ধ থাকায় একসাথে রওনা দেয়। মাহিনদের বাড়ি অনুভবের বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে। সকালের গাড়িতে ওঠে ওরা। বাড়ি পৌঁছাতে প্রায় দুপুর হয়ে যায়। অনুভব মাহিনকে ওদের বাড়ি যেতে দেয় না, সঙ্গে করে নিয়ে আসে। তাছাড়া মাহিনও অনেক দিন খালা বাড়ি আসে না, তাই আর না করেনি। দুজন বাড়ির ভেতর প্রবেশ করে শিউলি বেগম। দুজনকে একসাথে দেখে বেশ খুশি হয়। মাহিন খালা খালু আর অনিশার সাথে কথা বলতে থাকে। অনুভবের সাথে মা বাবা কথা বলেও অনিশা ভাইয়ের সাথে কথা বলে না। অনুভব জিজ্ঞেস করলেও বোনের তরফ থেকে কোনো প্রকার উত্তর আসে না। বেশ বুঝতে পারছি সেদিনের পর থেকে বোনের রাগ অনুরাগ ভাইয়ের প্রতি এখনও রয়ে গেছে, তাই সুযোগ বুঝে বোনের রাগ ভাঙাতে হবে সেটাই ভাবছে।
মাহিন ফ্রেশ হতে আলাদা রুমে যায় আর অনুভব ওর রুমে যায়। রুমে প্রবেশ করে চারদিকটা চোখ বোলাতে থাকে। আগের মতোই সাজানো গোছানো পরিপাটি রয়েছে, কিন্তু মনে হচ্ছে কি যেন নাই। হয়তো ও ভেবেছিল গতবারের মতো ছোঁয়াকে পাবে, কিন্তু খেয়াল করে দেখে ছোঁয়া তো দূর। ছোঁয়ার কোনো জিনিসপত্র এই ঘরে নেই, তার মানে ছোঁয়া এখানে থাকে না। আর বেশি কিছু না ভেবে ব্যাগ রেখে ফ্রেশ হতে যায়। দুপুরে সবাই একসাথে খেতে বসে। আকবর মৃধা ভাইকে ডেকে আনে, সাথে পড়শিও আসে। অনুভব জামিল মৃধার সাথে সালাম বিনিময় করে কথা বলে আর পড়শিকে ডেকে ওর হাতে একটা প্যাকেট ধরিয়ে দেয়। প্যাকেটটি হাতে পেয়ে পড়শি বেশ খুশি হয়, ঠিক আগে যেমনটা হতো। এটাতে কি আছে ভাইয়া? তোর জন্য গিফট। এবার মিস করলে তো আমার রেহাই ছিল না। বেঁচে গেলা। পাশ থেকে মাহিন ওকে খোঁচা মেরে ফিসফিসিয়ে বলে, কিরে, শুধু শালিকের জন্য আনলে হবে? আমার বোনের জন্য কিছু আনিস নি? এই চুপ থাকতো, ও আমার ছোট বোন। উল্টাপাল্টা কিছু বলবি না, খেতে থাক। মাহিন খেতে খেতে শিউলি বেগমকে বলে, খালা, ছোঁয়াকে দেখছি না, ও কোথায়? কোথায় আবার? ওদের ঘরেই আছে। ও তো আমাদের ঘরে থাকে না। তাছাড়া এখানে থাকবেই বা কেন? নিজের ঘরেই থাকা ভালো। মেয়েদের যেখানে সম্মান নেই সেখানে না থাকাই উচিত। এটা কিন্তু তুমি ঠিক বলছো খালা। এসব শুনে অনুভবের বুঝতে বাকি নেই যে কথাগুলো ওকেই উদ্দেশ্য করে বলা হচ্ছে। ওদের কথার কর্ণপাত না দিয়ে মনোযোগ সহকারে খেয়ে উঠে অনুভব। মাহিন খাওয়া দাওয়া শেষ করে অনিশাকে সাথে করে ছোঁয়াদের ঘরে যায়। ছোঁয়া মাহিনকে দেখে খুব খুশি হয়। ওরা তিনজন মিলে অনেকক্ষণ ধরে এইটা সেটা নিয়ে গল্প করে। পরে মাহিন চলে আসে। অনুভব ওর রুমে শুয়ে আছে। মনটা কেমন অস্থির অস্থির লাগছে, কিন্তু কেন সেটা বুঝতে পারছে না। জার্নি করে এসেছে, একটু ঘুমানো দরকার, কিন্তু দু চোখের পাতা এক করতেই পারছে না। গতবারের তুলনায় অনুভব এখন নিজের রুমে নিরিবিলি শান্তিতে আছে। আগেরবার ছোঁয়ার জন্য বিরক্ত ছিল, অথচ আসার পর থেকে ওকে একটা বারের জন্য দেখতে পায়নি। মনের অজান্তে না চাইতেও কয়েকবার ছোঁয়ার কথা মনে করেছে। এটা ভেবেই অবাক হচ্ছে। ছোঁয়ার কথা ভাবতে নিজের মনকে জিজ্ঞেস করে, ওর কথা কেন বারবার ভাবছি? এটা ঠিক না। আমি আর ওর কথা ভাববো না। মনকে আরও শক্ত করতে হবে। কিন্তু অনুভব কি পারবে শক্ত হতে? মাহিন আজই বাড়ি চলে যেতে চাইলে কেউ ওকে যেতে দেয়নি, তাই অগত্যা আজ ওকে থাকতে হলো। বিকেলের দিকে অনুভব আর মাহিন বের হয়। এলাকার যেসব বন্ধু আছে ওদের সাথে আড্ডা দিবে। যদিও ওদের মধ্যে অনেকেই এখন শহরে থাকে, অনুভব বন্ধু মহলে ফোন করে 2-3 জনকে পেয়েছে যারা এলাকাতে আছে। ওদের নির্দিষ্ট স্থানে থাকতে বলে মাহিনকে সঙ্গে করে রওনা হয়। এদিকে অনুভব বাড়ি আসার পর থেকে ছোঁয়ার মন দুরু দুরু করছে। ঘর থেকে একদমই বের হয়নি। আগে থেকেই সবাইকে বলে রেখেছে কেউ যেন ওকে ওই ঘরে না ডাকে, তাই কেউ আর ডাকেনি। সেই থেকে এই পর্যন্ত অস্থির মনে নিজের রুম থেকে বোনের রুম, আবার ওই রুম থেকে আরেক রুম ঘুরে বেরিয়েছে। কিছুতেই স্থির থাকতে পারছে না এই মানুষটার মধ্যে কি এমন আছে। যতই মনে মনে ভাবে ওর কথা ভাববে না, অথচ আরও দ্বিগুণ হারে মনে পড়ে যাচ্ছে। মনের বিরুদ্ধে গিয়ে এ নিয়ে কয়েকবার উকিঝুঁকি মেরে অনুভবকে দেখার চেষ্টা করলেও প্রত্যেকবারই ব্যর্থ হয়েছে। বেচারি ব্যর্থ হয়ে হায় হতাশ করছে, কিন্তু এসব কারো নজরে পড়েনি। কি আর করার? বসে বসে চোখের নোনা জল বিসর্জন দিচ্ছে আর বিড়বিড় করে বলছে, আমি কেন এমনটা করছি? যার জন্য এমনটা করছি সে তো আমায় মনে করে না। তার মনের কোনো অংশেই তো আমার ছিটে ফোটার জায়গা নেই। ঠিক ওই সময় পড়শি আসে। অনুভবের দেওয়া গিফটের প্যাকেটটি দেখায়। দেখো আপু, অনুভব ভাইয়া আমায় এটা দিয়েছে, তুমি দেখবে কি দিয়েছে। ছোঁয়া তিক্ত মেজাজের সহিত বলে ওঠে, তোর জিনিস তুই দেখ, আমি দেখতে চাই না। তার দেয়া কোনো জিনিস দেখার মতো আমার কোনো আগ্রহ নেই। বোনের কথা শুনে ব্যথিত পড়শি ওর রুমে চলে যায়। আড্ডা শেষ করে অনুভব আর মাহিন বাড়ি পথে রওনা হয়। বন্ধুদের মধ্যে কয়েকজন ধূমপান করে। আসার সময় একজনের কাছ থেকে মাহিন একটা সিগারেট নিয়ে আসে। আবহাওয়া ঠান্ডা আর একটু শীত শীত ভাব হওয়ায় সিগারেট খেলে শরীর গরম হবে এটাই ভেবেছিল। ওদের দুজনের কেউ রেগুলার এসব খায় না, তবে বন্ধু মহলের আড্ডায় মাঝে মধ্যে শেয়ারে 2-1 টান দেয়। আজও তাই করেছে। মাহিন 1 টান দেয়, আবার অনুভব 1 টান দেয়। এভাবে সারা পথ পার করে বাড়ির সামনে এসে আধ খাওয়া সিগারেট ফেলে দেয়। মাহিন আগে বাড়ির ভেতরে ঢুকে যায়। অনুভব একটু ধীর গতিতে আসছিল।
ছোঁয়া বাবা আর পড়শিকে খেতে দেয়, ঠিক করেছে ও আজ আর রাতে খাবে না। খেতে বসে দেখে জগে পানি নেই। জগ হাতে নিয়ে পানির ফিল্টারের কাছে গিয়ে দেখে সেটাতেও পানি নেই। এবার ওর রাগ লাগে, সারাদিন এটা সেটা ভাবতে ভাবতে এসবের দিকে আর নজর দিতে পারেনি। কি আর করার, এখন বাহির থেকে পানি আনতে হবে। বাইরের ঘরের সাথে লাগোয়া চাপকল রয়েছে, সেখান থেকে পানি এনে ফিল্টার করে। এখন এক জগ আনলেই হবে, কাল না হয় বেশি করে এনে রাখবে। এসব ভেবে জগ হাতে নিয়ে বাইরের লাইট জ্বালিয়ে বের হয়। বাইরে বের হয়ে কলের কাছে যেতেই কেউ ওর হাত ধরে টেনে সাইডে নিয়ে যায়। হঠাৎ এমনটা হওয়াতে ভয়ে চোখ বন্ধ করে যেই না চিৎকার দেবে, অমনি সামনে মানুষটা ওর মুখে তার হাত ধরা চেপে ধরে। এবারও চোখ খুলে সামনের মানুষটার দিকে চাইতেই চমকে যায়, মনে মনে আওড়ায় অনুভব। আস্তে আস্তে তার হাতটি ঢিলে হয়ে আসে, সরিয়ে নেয় পুরুষালী হাতটি। ছোঁয়া হতভম্ব হয়ে যায় ওর এমন কাজে, বাকরুদ্ধ হয়ে চকিতে নয়নে চেয়ে রয়। অনুভব এবার ওর থেকে কয়েক ইঞ্চি দূরে সরে যায়, প্যান্টের পকেটে 2 হাত রেখে হেয়ালি ভঙ্গিতে কয়েক সেকেন্ড ছোঁয়ার দিকে চেয়ে রয়। ছোঁয়া পুরোই স্ট্যাচুর মতো দাঁড়িয়ে ওর কাণ্ডকীর্তি দেখছে। অনুভব এবার ওর সামনে ঝুঁকে হঠাৎ করে ছোঁয়ার নাক ধরে টান দেয় আর বলে, কই, নাক তো ঠিকই আছে, তাহলে ও বোঝা বলল কেন? ছোঁয়া ওর কথাবার্তার আগামাথা কিছুই বুঝতে পারছে না, কিন্তু ওর এত কাছে এসে বলা মাত্রই ছোঁয়ার হঠাৎই মাথায় রাগ উঠে যায় আর রাগী স্বরে বলে ওঠে, আপনি সিগারেট খান? এত অধঃপতন হয়েছে আপনার? বলেই সেখান থেকে চলে যায়। ওইদিকে অনুভব নিজের মাথায় গাঁটটা মেরে বলতে থাকে, ইস রে, অনুভব কি করতে তুই কি করে ফেললি? এই কথাটা যদি বাবা মার কানে যায় তো আমায় আস্ত রাখবে না। সকল কষ্টের গ্লানি মুছে ছোঁয়ার জীবনে খুশির বার্তা এসেছে। এতদিনের কষ্টের সঠিক ফলটি ও পেয়েছে। সফলতার প্রথম ধাপে পদার্পণ করতে যাচ্ছেও এই সংবাদটি ওর পেছনের সমস্ত দুঃখ কষ্টকে এক নিমিষে শেষ করে দিয়েছে। সমস্ত সুখেরা যেন ওকে হাতছানি দিয়ে ডাকছে। হ্যাঁ, ছোঁয়া ওর স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে পৌঁছাতে পারবে। নিজের প্রতি যে বিশ্বাস ছিল সেটা যেন আরও দ্বিগুণ হারে দৃঢ় ও মজবুত হলো। ছোঁয়ার রেজাল্ট আউট হয়েছে, ও পাবলিক ভার্সিটিতে চান্স পেয়েছে। খুশির সংবাদটা শোনার পর থেকেও বাকরুদ্ধ হয়ে আছে। বাড়ির সবাই খুব খুশি, তবে তাদের মধ্যে আকবর মৃধাই যেন বেশি খুশি হয়েছে। খবরটা শুনতেই ছোঁয়ার বাবা অনেক মিষ্টি নিয়ে আসে, নিজেদের মধ্যে মিষ্টি মুখ করে আশেপাশের সবাইকে মিষ্টি খাইয়েছে। এত খুশির মধ্যেও ছোঁয়ার মন খারাপ। এটা তো ও করতে চায়নি, তবুও মন বলে কথা। অবুঝ মনকে মাঝে মাঝে বোঝাতে ব্যর্থ হয়। বাড়ি এসে অনুভব 3 দিন ছিল। প্রথম দিনই ছোঁয়ার সাথে রাতের ঘটনার পর ছোঁয়া অনুভবকে খুব করে ভুল বুঝে বসে। বাকি 2 দিন অনুভবের সামনেও ভুলেও পড়ে না। যদিও অনুভব একটু ভয়ে ছিল, ছোঁয়া যদি বাসার কারোর কানে ধূমপানের ব্যাপারটা বলে দেয় তো ওর প্রেস্টিজের 12টা থেকে 13টা বাজবে। ওর বাবা এসব মোটেও পছন্দ করে না, তবে সেরকম কিছুই হয়নি। অনুভব চলে যাওয়ার আগ মুহূর্তেও ছোঁয়ার সাথে দেখা হয়নি। আর যাওয়ার আগে বোনের হাত ধরে ক্ষমা চেয়ে নেয়। যদিও অনিশার রাগ উপরে উপরে থাকলেও একমাত্র আদরের ভাই বলে কথা, তাই আর অনুরাগ করে থাকতে পারেনি। তবে ভাইকে কিছু কথা বলে ইঙ্গিত দিয়ে দেয়, যেটার মানে অনুভব বুঝতে পারে, কিন্তু সেসব ও মানবে কিনা সেটা নিয়ে অনিশার মনে সন্দেহ থেকে যায়। তারপরও মন থেকে চায় সময় থাকতেই যেন ভাই সবটা ঠিক করে নেয়। ছোঁয়ার এবার ঢাকা যাওয়ার পালা, অ্যাডমিট হতে হবে। কোথায় থাকবে সেই জায়গা ঠিক করতে হবে। মাথার উপর নানান চিন্তা এসে ভর করেছে। এখন ছোঁয়ার সব চিন্তা আকবর মৃধার। এবার সে ঠিক করবে, ছেলেকে বলবে তার সাথে ছোঁয়াকে রাখতে। কিন্তু আগের বারের মতো এবারও ছোঁয়া বাদ সাজে বড় বাবাকে বুঝাতে লাগে। এখন যদি এটা করতে যায় তাহলে অনুভবের লেখাপড়ায় অনেক ক্ষতি হয়ে যাবে, যেটা ছোঁয়া মোটেও চায় না। পরীক্ষা শেষ হোক, তারপরে ভেবে দেখা যাবে। জামিল মৃধা মেয়ের সাথে একমত। সত্যি শেষ সময়ে ছেলেটার ক্ষতি হোক, এমনটা করা উচিত হবে না। আকবর মৃধা সবই বোঝে, কিন্তু তার চিন্তা আর ভয় হলো অন্য কিছু নিয়ে। এমনিতেই ছেলে আর ছেলের বইয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে, তার উপর আরও দেরি করলে যদি ভবিষ্যতে ছেলের মনে অন্য কিছু ভর করে তখন। এমনিতেই ছেলেকে নিয়ে আগেরবার এক শঙ্কায় ছিলেন, যেটা মাত্র 3 জন ছাড়া পরিবারে কেউ জানে না। তাই তো তারা হুড়ো করে মতের বিরুদ্ধে ছেলের বিয়ে দিলেন। কিন্তু কী লাভ হলো? ছেলে তো দূরত্ব বজায় রেখে চলেছে। আর এইভাবে দূরত্ব রেখে চললে যদি ছেলের জীবনে আরেকটা অঘটন ঘটে, তখন ভাইকে কি জবাব দেবে? আর ছোঁয়া, ওর জীবনের কি হবে? একবার বিয়ে হলে সেটা না টিকলে মেয়েদের জীবনে আজীবনের জন্য কলঙ্কের তকমা লেগে যায়। তার দোষ না থাকলেও সমাজ তাকে ডিভোর্সি বলে আখ্যায়িত দেয়।
আর ভাবতে পারছে না আকবর মৃধা। প্রেশার যেন হাই হয়ে যাচ্ছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। শিউলি বেগম স্বামীর চিন্তিত মুখ দেখে বেশ বুঝতে পারছে কিছু একটা নিয়ে খুব চিন্তায় করছে, তাই তাকে শান্ত হতে বলে আর ছোঁয়া বুদ্ধিমান মেয়ে, ওর ওপর ভরসা রাখা দরকার। ও যা বলে সেভাবেই এখন চলতে হবে। সময় হলেই সবটা ঠিক হবে। আমাদের ছেলে রাগী হলেও অন্য 8-10টা বকাটে খারাপ ছেলের মতো নয়। স্ত্রীর কথা শুনে আকবর মৃধা নিজেকে একটু ধাতস্থ করে নেয়, তাই যেন হয়। আবারও ছোঁয়ার সাথে অনিশা ঢাকা যাবে। বাবা চাচা দুজনেই যেতে চেয়েছিল, কিন্তু অনিশা তাদের বুঝায় এখন না, ওর ভর্তি সম্পন্ন হোক, পরে সব গুছিয়ে থাকার জায়গা ঠিক হলে তখন সবাই দেখে আসলেই হবে। অনিশার কথার উপর আর কেউ কথা বলে না। ঢাকাতে গিয়ে হুট করে বাসা পাওয়াটা খুবই কঠিন বিষয়, আর আগের মতো ভাইয়ের ওখানে গিয়ে ঝামেলা বাঁধানোর মতন মন মানসিকতা অনিশার নেই। তাই অনেক ভেবে চিন্তে শারমিনকে ফোন দেয়। শারমিনকে ছোঁয়ার কথা বলে ও নির্দ্বিধায় ওদের বাসায় যেতে বলে, আর এটাও জানায় শিমুও ঢাবিতে চান্স পেয়েছে। দুজনে একসাথে থাকলে অনেক ভালো হবে, এমনিতেই মেয়েটা একা একা থাকে। শারমিনের কথা শুনে অনিশা স্বস্তি পায়। বান্ধবীর সাথে অনেকক্ষণ কথা বলে ফোন রাখে। বাসার সবাইকে বলতেই আকবর মৃধা সহ সবাই চিন্তামুক্ত হয়। আজকালকের দিনে এমন নিরাপদ থাকার জায়গা সহজে মেলে না। অন্তত ঘুরে ঘুরে বাসা ঠিক করা লাগছে না, এটা ভেবে শিউলি বেগম শুকরিয়া আদায় করে। রাতের বেলা অনিশা আর ছোঁয়া শিমুর সাথে কথা বলে, ওকে জানায় আগামীকালই ওরা ঢাকায় রওনা হবে। সেটা শুনে শিমু অনেক খুশি হয়। মোটামুটি যা যা প্রয়োজন সব কিছু রাতেই গুছিয়ে নেয়। পরের দিন সকালে অনিশা আর ছোঁয়া রওনা হয়। আগের বারের মতো এবারও বাবা আর চাচা মিলে ওদের বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। এবার ঢাকায় পৌঁছাতে ওদের অনেক সময় লেগে যায়। প্রচুর জ্যাম পেরিয়ে বাস স্ট্যান্ড যেতে বিকেল প্রায় স্ট্যান্ডে আগে থেকে মাহিন অপেক্ষা করছিল। ওকে অনিশা আগেই বলে রেখেছিল। বক্স থেকে মালামাল নামিয়ে সিএনজিতে উঠিয়ে নেয়। দুটো সিএনজি লেগে যায় ওদের। এরপরে মাহিন ওদের বাসা পর্যন্ত যায়। নিজের হাতে একে একে সব ব্যাগপত্র নিয়ে সিঁড়ি বেয়ে ওঠে। বেচারা মাহিনের অনেক কষ্ট হয়, তবে ছোঁয়ার জন্য এটুকু করতে পেরে এসব কষ্ট ওর জন্য কিছুই মনে হয়নি। শিমু ওদের জন্য আগে থেকেই রান্না করে রাখে। ওদের সব গুছিয়ে খেতে প্রায় মাগরিব পার হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে মাহিন বিদায় নিয়ে ওর বাসায় চলে যায়। প্রথমবার এসে যে রুমটিতে ছোঁয়ার এসে থেকেছিল সেটাতেই ওকে থাকতে দেওয়া হয়েছে। রাতের বেলা 3 জন মিলে গল্প করতে বসে। ছোঁয়া আর শিমু তো ভাবতেই পারেনি একসাথে পরীক্ষা দিয়ে দুজনই চান্স পেয়ে যাবে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, দুজন একসাথে যাওয়া আসা করতে পারবে এটা ভেবেও আনন্দ হচ্ছে ওদের মধ্যে। অবশেষে স্বপ্নের ভার্সিটিতে ছোঁয়ার ভর্তি কার্যক্রম শেষ হয়। মনে অন্যরকম আনন্দ বিরাজ করছে, তবে তার চাইতে দ্বিগুণ আনন্দের বিষয় হলো অনুভব আর ওর একই ডিপার্টমেন্ট। একদিকে আনন্দ, অপরদিকে মন খারাপও লাগে। দেখা তো হবেই, তখন কি করবে? তখন অনুভবের অনুভূতিটা কেমন হবে? সে কি খুশি হবে নাকি অখুশি হবে? কিন্তু বাড়ির সে রাতের পর থেকে ছোঁয়া অনুভবের প্রতি যেভাবে রেগে আছে, তাতে করে ও চাইতো অনুভব যাতে ওর সামনে না পড়ে, কিন্তু এখন তো না চাইতেও ঠিক দেখা হবে। এইসব ভেবে হতাশার নিঃশ্বাস ছাড়ে। অন্যদিকে শিমুর ডিপার্টমেন্ট আলাদা, তবে যদি সুযোগ পায় সাবজেক্ট চেঞ্জ করার, তাহলে সেটা করিয়ে ছোঁয়ার ডিপার্টমেন্টে আসার চেষ্টা করবে। তাহলে দুজনের জন্যই অনেক সুবিধা হবে। অনিশা 3-4 দিন থেকে বাড়ি চলে যায়। ছোঁয়ার মন খারাপ। আপু কাছে থাকতে কত ভালো লাগছে, আর এখন মোটেও ভালো লাগছে না। এই প্রথম এত দূরে এসে একাকিত্ব ওর ওপর জেঁকে বসেছে। আজ ভীষণভাবে অনুভবের কথাও ভাবছে। যে মানুষটা ওর জীবনের সাথে, ওর অস্তিত্বের সাথে জুড়ে আছে, সেই মানুষটা ওর এত কাছে থাকতেও আজ অনেক দূরে অবস্থান করছে। একটা বারও ওর কোনো খোঁজ পর্যন্ত নেওয়ার প্রয়োজন বোধ করেনি। নিজের বিছানায় বসে হাঁটু জড়িয়ে বসে ফুপিয়ে কান্না করে যাচ্ছে। সন্ধ্যার পরে বাড়ির সবার সাথে কথা বলেছে, তখন ভালো লাগলেও এখন নিজেকে খুব অসহায় লাগছে। বড় মার সাথে কথা বলার সময় সে কি কান্নায় ভেঙে পড়েছিল। ছোঁয়া তাকে সান্ত্বনা দেয়, অথচ এখন ছোঁয়া নিজেই কান্না করছে। রাতের নিস্তব্ধতা বিরাজ করছে, চারদিক শুনশান নীরবতা। শিমু ওর রুম থেকে কান্নার আওয়াজ পেয়ে দৌড়ে চলে যায় ছোঁয়ার রুমে। ওকে এমন অবস্থায় দেখতে পেয়ে কাঁধে হাত রেখে শিমুর। ছোঁয়া মাথা তুলে তাকায়। মেয়েটা কান্না করে চোখ ফুলিয়ে ফেলেছে। ছোঁয়া, আমি তোমার কষ্টটা বুঝি। এমন একটা সময় আমিও পার করেছি, তবে আমি কিন্তু তখন ছোট ছিলাম। সেই এসএসসি পর থেকেই বাবা মাকে ছেড়ে এই শহরে এসেছে। কিন্তু তুমি তো ম্যাচিওর, নিজের ভালো মন্দ বুঝতে পারো, তাই কষ্ট হলেও নিজেকে সামলাও, মনকে শক্ত করো বোন।
একটা সময় সব সয়ে যাবে। জীবনে চলার পথে সামনে এগিয়ে যেতে হলে এসব মায়া মমতা ত্যাগ করতে হবে। কালকের কথা ভাবো, কাল থেকে ভার্সিটি লাইফের সূচনা। তাই এখন কান্না থামাও, ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ো। কথা শেষ করে শিমু ওর রুমে চলে যায়। ছোঁয়া উঠে চোখে মুখে ধুয়ে নেয়, তোয়ালে দিয়ে মুখ মুছে বিছানায় বসে পড়ে। কাল থেকে ক্লাস শুরু, আর এটা ভাবতেই মনের মধ্যে এক অন্যরকম সুখানুভূতি হচ্ছে, সাথে ভয়ের উদ্বেগ কাজ করছে। এটা কি নতুন ক্লাসের জন্য নাকি অন্য কিছুর জন্য? স্নিগ্ধ ভোরের পরিস্ফুটিত সূর্যের আলোয় ছেয়ে গেছে চারপাশ। শীতকালে প্রত্যেকটা সকাল আলাদাভাবে তাদের সৌন্দর্য নিয়ে হাজির হয়। আজকের সকালটাও সুন্দর ফুরফুরে মনে। ছোঁয়া ওর রুমের লাগোয়া বারান্দায় দাঁড়িয়ে আছে। আজকে একটি বিশেষ দিন, তাই খুব সকালে উঠে নিজের কাজগুলো সেরে ইতিমধ্যে শাওয়ার টাওয়ার সেরে নিয়েছে। টাওয়ালে মোড়ানো চুলগুলো ছেড়ে আলতো হাতে মুছে নেয়। জানা অজানা দুটো কারণেই মনের মাঝে সুখ সুখ অনুভূত হচ্ছে, তাই আপন মনে বলতে থাকে, ভালোবাসার শেষে কখনো প্রাপ্তি খুঁজো না, পারলে একটু মুগ্ধতা খুঁজো, তাতে লাভ হবে। তুমি তখনই একজন মানুষকে মুগ্ধ করতে পারবে যখন তোমাকে দেখে একজন মানুষ মুগ্ধ হবে। ঠিক তখনই শিমু 2 কাপ ধোয়া ওঠা কফি নিয়ে আসে। ছোঁয়ার কাছে এসে 1 কাপ কফি এগিয়ে দেয়। ছোঁয়া বেশ সন্তর্পণে কফির কাপটি নিয়ে এক চুমুক দেয়। কি সুন্দর করে কথাগুলো বললে ছোঁয়া, তুমি কি লেখালেখি করো? ওর কথা শুনে ছোঁয়া মুচকি হাসে। আর তেমন ভাবে লেখালেখি করা হয় না, মাঝে মাঝে 2-1টা লাইন মনে আসলে সেসব খাতায় পাতায় লিপিবদ্ধ করতাম, এখন আর লেখা হয় না। আচ্ছা শিমু শোনো, আমরা তো সেম ইয়ার, তো আমি তোমাকে তুই করেই বলবো। ওর মুখে এমন কথা শুনে শিমুও খুশি হয়। আসলে আমিও এটাই চাই, কিন্তু বলতে পারছিলাম না। যাই হোক, আজ থেকে নো তুমি, তুমি অনলি তুই, ঠিক আছে? ছোঁয়া, তুই কিন্তু দেখতে মাশাআল্লাহ, আর তোর চুলগুলো। আমি মেয়ে হয়েও তোকে প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছিলাম। ওর কথা শুনে ছোঁয়া ওকে আলতো করে ধাক্কা দিয়ে বলে, আরে ধুর, কি যে বলিস না, তুইও দেখতে অনেক সুন্দর। শুধু সুন্দর না, একেবারে কিউট কিউট বেবি। এসব শুনে শিমু খুব খুশি হয়। ওকে নাকি কেউ প্রশংসা করলে ও অনেক খুশি হয়। দুজনেই এটা সেটা নিয়ে হাসি ঠাট্টা করে। এরপরে দুজনেই ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হতে থাকে। ছোঁয়া 3 পিস সাথে হিজাব পরে নেয়। দুজনে রেডি হয়ে নেয়। শিমু ছোঁয়ার রুমে এসে ওকে দেখে বলে, ছোঁয়া, আজ তো ভার্সিটি যে তোকে দেখবে সেই ফিরে হয়ে যাবে রে। ধুর, কি সব বলছিস, চল তো বের হই, না হলে দেরি হয়ে যাবে। ঢাকার রাস্তায় বের হলে নিত্য নৈমিত্তিক জ্যামের মাঝে পড়তেই হবে, এখনও তাই। অবশেষে জ্যাম পেরিয়ে ওরা ভার্সিটিতে পৌঁছালো। ভেতরে ঢুকে ছোঁয়া মাহিনকে কল করে। মাহিন ওকে আরও সামনে যেতে বলে কল কেটে দেয়। ওরা দুজন সামনে এগোতেই থাকে। ছোঁয়া ওর ডিপার্টমেন্টের সামনে চলে আসে। হঠাৎ পাশ থেকে কেউ বলে ওঠে, তুই এখানে এই ভার্সিটিতে? অপ্রত্যাশিতভাবে এমন পুরুষালী কণ্ঠ শুনে ছোঁয়া স্তব্ধ ও বিমূঢ় হয়ে যায়। চেনা কণ্ঠ শুনে বুকের হৃৎপিণ্ডটা অস্বাভাবিকভাবে হাড়ে ধুকপুক ধুকপুক করছে। ঢোক গিলে নিজেকে সামলিয়ে নেয়। মানুষটার দিকে তাকিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলতে থাকে, আমার ডিপার্টমেন্টের সামনে আমি এসেছি, আপনি জিজ্ঞেস করার কে? আর আপনি কি আমাকে চেনেন? আমি তো আপনাকে চিনি না। ওর এমন কথা সামনের মানুষটা থতমত খেয়ে যায়, অবাক চোখে বিস্মিত হয়। হয়তো ভাবছে ওর ডিপার্টমেন্ট, তাহলে কি ছোঁয়া এখানে চান্স পেয়েছে এসব ভাবছে। আর ছোঁয়ার কথার প্রেক্ষিতে কি বলবে ভেবে পাচ্ছে না সে। ছোঁয়া আবারও তাকে উদ্দেশ্য করে বলে, ভার্সিটিতে নতুন কোনো মেয়েকে দেখলে বুঝি সিনিয়র হিসেবে এভাবেই তুই তুকারি করে সাথে সাথে কথা বলেন মিস্টার? কথাটা শুনে মানুষটা আরও অবাক হয়। রাগে বাম হাতটি মুষ্টিবদ্ধ করে নেয়। ইচ্ছে করছে এই মেয়ের গালের মধ্যে একটা ঠাস করে চল লাগিয়ে দিতে, কিন্তু এটা করা মোটে উচিত হবে না, বা ইচ্ছে করলেও সেটা করতে পারবে না। নিজের রাগটাকে নিশ্চুপে দমন করে নেয়। পাশ থেকে শিমু ওকে কোণা দিয়ে গুঁতো মেরে ফিসফিস করে বলে, এই ছোঁয়া, দেখে তো মনে হচ্ছে সিনিয়র ভাই, তার সাথে এভাবে কথা বলছিস কেন? চুপ থাকতো। সিনিয়র হলে কি কিছু বলা যাবে না? ভার্সিটি কি কারোর একার সম্পত্তি নাকি? এখানে যারাই পড়ার সুযোগ পাবে তাদের সবারই সমান অধিকার থাকে। ঠিক তখন ওদের কাছে মাহিন আসে আর বলে, সরি রে, আসতে একটু দেরি হলো। আরে অনুভব, তুই এখানে? তোর কি ক্লাস শেষ নাকি শুরু হবে?
মাহিনের কথা শুনে অনুভব কোনো প্রকার উত্তর দেয় না, রাগী দৃষ্টিতে মাহিনের দিকে তাকায়। একরাশ বিরক্তি নিয়ে সেখান থেকে প্রস্থান করে। এদিকে শিমুর মাথায় কিছু ঢুকছে না। অনুভব ছোঁয়াকে তুই সম্বোধন করে কথা বলল। মনে হলো সে ছোঁয়াকে চেনে, আবার ছোঁয়া জানালো ও তাকে চিনে না। আবার মাহিন লোকটাকে চিনে দেখে মনে হলো খুব কাছের কেউ হবে। কি ব্যাপার হতে পারে? মনে মনে ভাবে পরে শোনা যাবে, আপাতত ক্লাসে যেতে হবে। মাহিন ছোঁয়ার ক্লাসরুম দেখিয়ে দিয়ে শিমুর সাথে ও ডিপার্টমেন্টের দিকে চলে যায়। ক্লাস শেষে আবার ছোঁয়া আর শিমু একসাথে হয়। মাহিন আগে বাসায় চলে গেছে। দুজনে কিছুটা সময় আশেপাশে ঘুরে ক্যান্টিনে গিয়ে বসে। খুব ক্ষুধা পেয়েছে, পছন্দ মতো খাবার নিয়ে দুজনে গিয়ে বসে। খাবার এক ফাঁকে শিমু ছোঁয়াকে জিজ্ঞেস করে, সেই সময়ের কি যেন নাম ওনার? হ্যাঁ মনে পড়েছে, অনুভব। হ্যাঁ অনুভব, ওনাকে তুই চিনিস? ওর নাম শুনতেই ছোঁয়ার ভীষণ যায়, কাশতে থাকে ও। শিমু পানি ভর্তি গ্লাসটি এগিয়ে দেয় ওর পানি। ছোঁয়া পানি খেয়ে নেয়। কি জবাব দিবে ও? কি বিয়ের কথাটা জানানো যাবে না, কারণ ও যে বিবাহিত এটা প্রথম থেকেই অনিশার কথায় গোপন রেখেছে। ভাইয়ের যে মতিগতি তাতে করে এসব কথা মানুষজনকে হুটহাট না বলাই ভালো। তাই ছোঁয়া চাচ্ছে না এসব বলতে, কোনো প্রকার ভনিতা ছাড়াই বলে দেয়, একদমই চিনি না। কিন্তু সে যেভাবে তোর সাথে কথা বললো তাতে করে আমার মনে হচ্ছে তোরা একে অপরকে চিনিস, আর মাহিন ভাইও তোকে চিনে। দেখ ভাইয়া চেনে বলেই কি আমাকে চিনতে হবে? তাছাড়া আমি চাই না এসব নিয়ে আর কখনো কিছু বলিস আমায়। কিন্তু ছোঁয়া? কোনো কিন্তু নেই, আর কিছু কিন্তুর মানে না জানাটাই বেটার। প্লিজ শিমু, এ নিয়ে আর কোনো প্রকারের প্রশ্ন করবি না আমায়। আচ্ছা করবো না, তবে তাকে নিয়ে প্রশ্ন না করি। অন্য কিছু তো বলতে পারি নাকি, আমাদের ভার্সিটির সিনিয়র স্টুডেন্ট হিসেবে? ছোঁয়া ওর কথা শুনে ভ্রু কুঁচকে জানতে চায়, কি বলতে চাস তুই? সরাসরি বলে ফেল। অনুভব মানুষটা কিন্তু যথেষ্ট হ্যান্ডসাম। ইস, নামের মতো দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার তো মনে হয় তার পেছনে মেয়েদের অনেক লাইন লেগে আছে। একটা চান্স আমারও নিতে ইচ্ছে করছে রে। ওর কথা শুনে ছোঁয়ার মনে মনে রাগ লাগে। এই মেয়েকে বোঝাবে কেমনে? আর বেশি কিছু বলতেও পারছে না, তবুও দাঁতে দাঁত চিবিয়ে বলে, ঠিক আছে, একবার চেষ্টা করে দেখতে পারিস তোকে চান্স দেয় কিনা। মুখে এটা বললেও মনে মনে বলছে, তার বউ হয়ে এ পর্যন্ত কোনো অ্যাটেনশন পেলাম না, আর আইসে চান্স নিতে। যা, গেলেই বুঝবি। ছোঁয়ার কথা শুনে শিমু খুশি হয়ে যায়। যদিও শিমু এসব কখনো করতে পারবে না, হুদাই মনের সুখে লাফাচ্ছে। রাতের বেলা ফ্রি হয়ে ছোঁয়া অনিশাকে কল দেয়। অনিশা ফোন রিসিভ করে। আপু কেমন আছো? বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছে। তোর খবর কি সেটাই বল। ভার্সিটির প্রথম দিন কেমন কাটলো সেটা আগে বল। আরে বলছি, সব এক এক করে বলার সুযোগ তো দাও। তাড়াতাড়ি বল, একটু পরে তোর ভাইয়া আবার কল দিবে। আমার ভাইয়ের কথা পরে শুনো, আগে তোমার ভাইয়ের কথা শোনো তো। কেন? ওর আবার কি হয়েছে? কোনো ঝামেলা বা এমন টাইপের কিছু হয়েছে নাকি তোকে কিছু বলেছে? এরপরে ছোঁয়া অনিশাকে আজকে ঘটনাগুলো বলে। অনিশা সবটা শুনে বেশ খুশি হয়। বেশ করেছিস, ওকে উচিত কথা শুনিয়ে। এবার দেখ কেমন লাগে। এমনিতে পাত্তা দেয় না, অথচ এখন থেকে প্রায় তোর মুখোমুখি হতে হবে ওকে। ছোঁয়া অনিশার কথা শুনে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আপু সেটাই তো আমার জন্য কষ্টের। আমি চাই না বারবার এভাবে তার ফেস টু ফেস হতে। মন খারাপ করিস না বোন, দেখবি একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে। ও সব ঠিক না করে কই যাবে? এত সহজে ওকে ছাড় দেওয়া যাবে না। তবে তুই নিজেকে একটু স্ট্রং রাখবি, তা হলেই হবে। দেখবি কোনো একটা দিন ওই আমার ভাই তোর পেছনে ঘুরঘুর করবে। বলে রাখলাম, মিলিয়ে নিস তখন। এরপরে ছোঁয়া শ্বশুর শাশুড়ির সাথে অনেকক্ষণ কথা বলে ফোন রাখে। হাত থেকে ফোনটা পাশে রেখে ভাবতে থাকে অনুভবের কথা। ছোঁয়া জানতো নিশ্চিত অনুভবের সাথে দেখা হবে, কিন্তু অনুভবের কল্পনার বাইরে ছিল এটা। তাছাড়া দুজনের একই ডিপার্টমেন্ট হওয়াতে মাঝে মধ্যে না চেয়েও দেখা হবে। তবে মন খারাপের ভিড়ে এটাও ভেবে শান্তি লাগছে যে প্রিয় মানুষটার মুখটা কাছ থেকে দেখতে পারবে। তাকে নিয়ে এসব ভাবলে ছোঁয়ার মনে অন্যরকম শান্তি বিরাজ করে। আসলে ভালোবাসার মানুষটি যেমনই হোক না কেন, যতই কষ্ট সে দিক না কেন, অবাধ্য মন তাকে নিয়ে বেশি ভাবতে চায়। আজ মাহিনীর আগে অনুভব বাসায় এসেছে। সে সকাল থেকে এই পর্যন্ত ওর মনটা অশান্ত হয়ে আছে। ভার্সিটি ক্লাস, টিউশন এসব কিছুই আজ অনুভব
মন দিয়ে করতে পারেনি, কিন্তু ছোঁয়াকে দেখার পর থেকেই এমন অস্থির লাগছে কেন আর ওর কথা এত মনে পড়ছে কেন সেটাই বুঝে উঠতে পারছি না। তবে এটা ভেবেই রাগ লাগছে যে সরাসরি ছোঁয়া বলে দিল অনুভবকেও চেনে না। কত বড় সাহস, এভাবে অপমান করলো আমায়। মনে মনে হাজারটা ভাবনা ও ভেবে ফেলেছে। এর মধ্যেই মাহিন চলে আসে। অনুভবকে দেখে একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, কিরে কখন এসেছিস? তুই তো আরো পরে আসিস, শরীর খারাপ নাকি? আমি একদমই ঠিক আছি। কিন্তু তোকে দেখে আমার অন্যরকম মনে হচ্ছে। মানে তুই কোনো বিষয় নিয়ে চিন্তিত আছিস? সত্যি করে বলতো কি হয়েছে? ছোঁয়া যে ভার্সিটিতে চান্স পেয়েছে এই খবরটা তো আমায় একবারও জানালি না। শুধু তুই না, আমি ভেবে অবাক হচ্ছি বাড়ির একটা মানুষ আমাকে এই খবরটা দেয়নি। মাহিন ওর কথা শুনে মিটমিট করে হাসছে। গায়ের শার্ট আর কোমরের বেল্ট খুলতে খুলতে হেয়ালি স্বরে বলে ওঠে, তুই জেনে কি করবি? আর ওর ব্যাপারে কোনো কিছু জানার চেষ্টা করেছিস কখনো? মনে করে দেখ তো, কবুল বলে মেয়েটাকে বাসরাতে একা ফেলে পালিয়ে এসেছিলি ঢাকাতে। শুধু তুই না, বাড়ি গিয়েও মেয়েটাকে কতটা ইগনোর করে কষ্ট দিয়েছিস। তারপরে ও সব ভুলে মেয়েটা কত আশা করে এখানে থাকতে এসেছিল পরীক্ষা দেবে বলে। আর তুই কি করেছিলি? কুত্তার মতো অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলি। সেদিন মেয়েটা কত কষ্ট পেয়েছিল। আর ও যে কেন এসেছিল এটাও তোর জানা ছিল না, বা জানতে আগ্রহী ছিলি না তুই। আর এখন বলছিস কেউ কিছু জানেনি কেন? হাউ ফানি ব্রো। এতক্ষণ যা বললাম কতগুলো নিরিবিলি মন দিয়ে ভেবে দেখিস। আর আমার সাথে তুই অনেক বেশি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাই আশা করি সবটা বুঝতে পারবি। কথাগুলো বলেই মাহিন ওয়াশরুমে ঢুকে যায়। অনুভব ওর কথাগুলো ভাবতে থাকে, সত্যি তো ওর কখনো ছোঁয়ার কোনো ব্যাপারে জানার আগ্রহ ছিল না বা দেখায়নি। যেখানে ওদের সম্পর্কটা বৈবাহিক সূত্রে গাঁথা, সেখানে অনুভব ওকে কোনো প্রকার অধিকারও দেয়নি। তাহলে ওকে কেন সবটা বলতে যাবে? আর ছোঁয়ার এসব সফলতা অর্জনের পেছনে ওর কোনো ভূমিকা নেই। তাহলে কেন এত হাইপার হচ্ছে ও? তাহলে ছোঁয়া আজ যা করলো সেটা ঠিক করেছে? আবার পরক্ষণে এটা ভেবে ওর মুখের চোয়াল শক্ত হয়ে আসে। কিভাবে মুখের উপর বলতে পারলো ও আমাকে চিনে না, জানে না? এত সাহস ওর! নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।